দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আমি নীলফামারীতে স্বাগত জানাচ্ছি আবু সৈয়দ অপু। আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আমি যে জায়গাটিতে আছি আসলে খুব বলতে কষ্ট হয়। মানে এটা আসলে শেষ ঠিকানা। প্রতিটি মানুষের যেমন একটা শেষ ঠিকানা থাকে, আসলে সেই ঠিকানায় আমরা এসেছি। তো এখানে এসে আমরা দেখেছি, দীর্ঘদিন থেকে দেখছি যে একটি যুবক প্রতিদিন অপেক্ষায় থাকেন একটি লাশের অপেক্ষায়, যেখানে মানুষ একটা মানুষের সুস্থতা কামনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাকে কীভাবে বেঁচে রাখা যায় অর্থ বের করেন, দেশে বিদেশে ছুটে নিয়ে যান সেই মানুষটাকে বাঁচানোর জন্য। কিন্তু এই সমাজে কিছু কিছু মানুষ রয়েছে যারা আসলে একটি লাশের অপেক্ষায় থাকে, একটি লাশ আসলে সে সেই লাশটার দাফন কার্য সম্পন্ন করার পরে সেই পরিবার থেকে যে হাদিয়াটুকু দেওয়া হয়, সেই হাদিয়া দিয়ে তাদের পরিবার পরিজনের সংসার চলে। তো এরকম একজন মানুষ রয়েছে নীলফামারী সার্কিট হাউসের যে কেন্দ্রীয় কবরস্থান, সেই কেন্দ্রীয় কবরস্থানে আমরা এখানে এসেছি। তো আমরা একটু তার সাথে কথা বলতে চাই। তার নাম হচ্ছে মজনু মিয়া। আমরা যদি একটু মজনু মিয়ার কাছে একটু আমরা একটু যাই, যদি একটু আসেন। আচ্ছা, মজনু মিয়া, আপনি এখানে বসে আসলে মোবাইল চাপছিলেন, মানে কি আসলে, মানে কি কারণে মোবাইল চাপছিলেন, কি ভাবছিলেন, কি মানে এই যে প্রতিদিন সকালে এসে বসে যে থাকেন, এটা আসলে মানে মানে কেন বসে থাকেন? লাশের অপেক্ষায় আমি থাকি। আর আজকে একজন মারা গেছে। ওনার দাফন হবে। হুম এই কাজগুলো আমাকে আর কি, দাফনের কাজগুলো আচ্ছা, আমরা প্রায় দেখি, আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে আপনি প্রতিদিন এখানে এসে বসে থাকেন একটা কোদাল নিয়ে, এবং ফোন নিয়ে দেখেন, মানে আসলে কাদের অপেক্ষায় থাকেন, মানে আসলে একটি লাশ আসবে সেই অপেক্ষায় থাকেন, সেই গল্পটা একটু জানতে চাই। যে আসলে যে মানে লাশ যখন আসবে, মানে আপনার কেন এই প্রত্যাশাটা? মানুষ তো আসলে চায় যে এই পৃথিবীতে সবাই বেঁচে থাক, বেঁচে থাকার জন্য হয়তো হাসপাতালে যায়, দেশে যায়, বিদেশে যায়, অনেক কিছুই করে, কিন্তু আপনি কেন লাশের অপেক্ষায় থাকেন? একটু কি বলবেন? আমি যদি একটু ক্যামেরাম্যানকে বলি যে একটু যদি ঘুরিয়ে নিয়ে যায় এদিক দিয়ে, যে মানে কেন আসলে এই লাশের অপেক্ষায় আপনি থাকেন? লাশের অপেক্ষায় থাকি। আর ওই যে আমার ওইটা দিয়ে হুম সংসার একটু আর কি চলে টুকিটাকি। হুম ওইটার অপেক্ষায় আমি থাকি। ওইটা দিয়ে একটু আমার মানে সংসার একটু চল, কিন্তু ঘটনা হইলে ওইটা দিয়ে সংসার আমার চলেই না। তারপরও থাকি, আছি, এই আর কি। আপনি আমরা শুনেছি যে আপনার বাবা, আপনার বাবার নাম কি? উনি কতগুলো এর আগে কবর মানে খুঁড়েছিলেন? আমার বাবা প্রায় কোমর পক্ষে 500 না হলেও খুঁড়ছে। কিন্তু আমি আমি ওনার ছেলে, আমার বাবার নাম হলো আসগার আলী। আসগার আলীর ছেলে আমি। আমার বাবা খুঁজছিল আগে। হুম, কত বছর ধরে আপনি করছেন? আমিও প্রায় 20 বছর থেকে করতেছি, রানিং চলছে। প্রায় আমারও ওইরকম 200-300 অলরেডি হয়ে গেছে। তো আপনারা মানে লাশগুলো যখন দাফন করেন, ভয় হয় না? ভয় তো ওটা সাহসে আছে, ভয় তেমন একটা নাই। তবে ওগুলো কাজ করে অভ্যাস মানে হয়েছে। এমন কোনো অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাটা আসলে মানে লাশের দাফন করবেন কিন্তু কবর খুঁড়তে এসে আপনি মানে এমন কিছু দেখেছেন যেটা আপনার কাছে খুব মানে স্মরণীয়, মানে রাখার মতো? সব সব লাশের যে জিনিসগুলো আছে শরীরের, সব কিছু অংশ কম বেশি হাড মাংস তো আর পাওয়া যায় না, হাড্ডিগুলো থাকে। হ্যাঁ, মোটা হাড্ডিগুলো ওগুলো এরকম পাওয়া যায়। মাথার খাপড়িটা আছে, ওইটাও কম বেশি পাওয়া যায়। এবং এই কয়েকদিন আগে এরকম আমি পাচ্ছিলাম, মাথার খুলিও পাচ্ছিলাম, তো মানে হাড্ডিগুলো তখন মানে কষ্ট হয় না? কষ্ট তো হবেই, কষ্ট তো হবে, কষ্ট হয়। আচ্ছা, এখানে কতগুলো কবর আছে? এখানে কতগুলো হবে, তত অনুমানিক অনেক কয়েকবার হয়েছে। হুম একবার ইয়ে হয়ে গেছে, আবার নতুন করে ইয়েছে। হ্যাঁ, মানে আহ, 1,500-2,000 হবে? হ্যাঁ, ওরকম ওরকম হবে। এখন বর্তমান যেগুলো আছে ওরকম হবে, 1,500-2,000 তো আর আপনার কি। এই মানে যে লাশের অপেক্ষায় থাকা, এই যে প্রহর গুনা, যদি আসলে কষ্ট হয়, একটা মানুষকে দাফন করতে গিয়ে তো অনেক কষ্ট হয়। তো ওই কষ্টের মাঝে আসলে কি আপনি চিন্তা করেন যে শুধু আসলে মানে লাশ দাফন করে না, সেই লাশ দাফন করে সে পরিবার থেকে কিছু অর্থ দেবে, সেটা দিয়ে আপনাকে চলতে হবে, এই চিন্তা করেই তো মানে প্রতিদিন সকালে আসেন? হ্যাঁ হ্যাঁ, ওই চিন্তা করি তো আমি আসি। ওই চিন্তা করি আসি, তাতে
সংসার কিন্তু চলে না আমার, মানুষ যেটুকু দেয় ওইটা দিয়ে সংসার চলে না। এই হচ্ছে কেস, তাতে কি করবো আর, রুমকু চলতেছে না। মানে আপনার আক্ষেপ আছে যে কারো কাছে কি গিয়েছিলেন এখানকার প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি বা এখানে সুধী সমাজ কখনো কি বলেছিল যে আপনি এটা করেন কিনা, আপনাদেরকে সহায়তা? হ্যাঁ, আমাকে অবশ্য বলছিল, অনেক কয়েক বছর থেকে বলি যাচ্ছে যে এটা হবে, হ্যাঁ এটা সরকারি ভাতা করে দেব, কিন্তু সময় লাগবে, সরকার বসবে, হ্যাঁ এইবার সরকার বসলে ওরা তোর একটা ব্যবস্থা করব। কিন্তু এরকম করে কয়ে আসতেছে, কিন্তু হয় না। অনেক বছর থেকেই আমি কয়ে এসেছি, তো এইটা আর হয় না। আচ্ছা মৌজুমি, আপনি 300 লাশ মানে দাফন করেছেন, আপনি নিজের চোখে দেখেছেন। অনেক রাজনীতিবিদ, অনেক জনপ্রতিনিধি, অনেক সুশীল সমাজ, অনেক বুদ্ধিজীবী মানুষ এখানে শুয়ে আছেন। তো এই জায়গাটিতে আসলে দাঁড়িয়ে কি আপনার মনে হয় না যখন একটা লাশ আসে, হয়তো আপনি সেখান থেকে 10 টাকা পান, সেটা হয়তো আপনার পরিবার চলে, কিন্তু আপনার কি কখনো মনে হয় না বুকটা কখনো কেঁদে ওঠে না, চোখে পানি চলে আসে না? হ্যাঁ অবশ্যই চলে আসবে পানি, অবশ্যই। হ্যাঁ পানি তো চলে আসেই। কিন্তু ওইটা দিয়ে আমার সংসার চলে না, জানো, ওইটা দিয়ে মানে আসলে যাই হোক না কেন, আপনি শুধু অপেক্ষা থাকেন একটি লাশের, ওই লাশ আসলেই আপনার 10 টাকা ইনকাম হবে এই Income প্রত্যাশা করেন, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কে মারা গেল বা কি হলো না হলো এটা আপনার পেশা হিসেবে নিয়েছে। ওই আমি পেশা হিসেবে নিয়েছি। তো আমরা একটু যদি আপনার সাথে একটু হাঁটতে চাই, একটু দেখতে চাই, একটু কোদালটা একটু নেবেন, একটু যদি দেখতে চাই, চলেন তো একটু দেখাবেন, একটু আঙুল দিয়ে দেখাবেন যে আসলে কোন কোন কবরস্থানগুলো কাজ করেছেন আপনি, প্রত্যেকটারই আপনি করেছেন। আচ্ছা এখানে এখানে কি করতেছেন, একটু যেতে পারি, একটু যেতে পারি? আসতে যান, আসতে যান। তা এটা তো শেষ ঠিকানা, আপনি কি মনে করেন না এই কবরস্থানটা আসলে সংস্কার করা প্রয়োজন, বা সরকারিভাবে মানে যেভাবে আসলে এই কবরস্থানটা জাতীয় কবরস্থান আমাদের এখানকার নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান, তো আপনার কি মনে হয় না যে এই কবরস্থানটা আসলে সংস্কার করা উচিত? অবশ্যই সংস্কার করা উচিত তো, কিন্তু এটা তো হচ্ছে না। কেন, কি কেন হয় না? হয় না, হয় না, ওইভাবে চলতেছে, ওইভাবে আছে, সংস্কার হয় না। হ্যাঁ করে না। হ্যাঁ অত চাহিদা, অত কিছু ইয়ে নেই একটা। হ্যাঁ দর্শক, আপনি দেখতে পাচ্ছেন, আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু আসলে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার ফলে কিন্তু এই জায়গাটা কিন্তু আসতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে যে মরতে হবে তার চিরন্ত সত্য এটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আসলে কবরস্থানে তারা কবর খুঁড়ছেন, এবং এই যারা আসলে খুঁড়ছেন তারা আসলে সবাই মানে এখান থেকে যে কবরটা খোঁড়ার পরে, কবরটা দাফন কাজ সম্পন্ন হওয়ার পরে কিন্তু তারা যে পরিবার থেকে হাদিয়াটুকু পায়, সেই হাদিয়াটুকুতে তাদের সংসার চলে। তবে প্রত্যাশা একটাই, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেন একটি লাশ মানে আসে, এবং একটি লাশ হচ্ছে তাদের রুটি রুজির সবচেয়ে বড় ব্যবস্থা। আসলে তাদের মনে আসলে কষ্টও জাগে, কিন্তু আসলে এটা আসলে বাপদাদার পেশা আসলে ধরে আছেন ওনারা। আর যেহেতু এটা খুব স্পর্শকাতর একটি কাজ, খুব মর্মান্তিক একটি কাজ, আসলে এই জায়গাটাকে কিন্তু শেষ জায়গা, যে জায়গাটিতে আসলে মানে এরপরে আর কোনো আসলে জগৎ নেই। তো সেই কারণে আসলে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এভাবেই হয়তো কারো দাফন কার্য সম্পন্ন করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে থাকেন। তো আসলে আমি এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। এই কবরস্থানে আসলে যিনি প্রতিদিন কবর খোঁড়েন, তিনি যে একটি লাশের অপেক্ষায় থাকেন, আবার কোনো কোনো স্বজনরা আছে একটি প্রিয়জনকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, দেশে বিদেশে বাড়ি জমান, সেখান থেকে টাকা মানে যত টাকা ব্যয় হোক না কেন মানুষটিকে বাঁচাতে হবে। কিন্তু একদিকে যেমন মানুষ বাঁচানোর জন্য যখন চেষ্টা করছে, অন্যদিকে কিন্তু আরেকটি বিষয়ে নতুন করে মানে এটা আসলে আসলে মানে প্রশ্ন চলে আসে যে তারা একটি প্রতিদিন লাশের অপেক্ষা থাকেন, যে লাশটি আসলে তারা হয়তো কিছুটা ইনকাম করতে পারবেন, এবং যে তার হাদিয়াটুকু পাবেন, সেই হাদিয়াটুকু দিয়ে তারা তাদের পরিবার পরিজন চালাতে পারবেন। তবে যে পরিমাণ সহায়তা তারা আসলে পায়, সেই পরিমাণ আসলে সেই সুযোগ সুবিধা যে পাওয়ার কথা সরকারি বেসরকারিভাবে বা স্থানীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে, জেলা
মানে প্রশাসন থেকে, কারণ এটি একটি আসলে নীলফামারী কেন্দ্রীয় একটি কবরস্থান মাঠ, কিন্তু অথচ এখানে এরকম কোনো সুযোগ সুবিধা নেই। এই সুযোগ সুবিধাগুলো আসলে চায়, এবং এখানকার যে মানুষের চলাচলের পথ এবং এখানকার যারা আপনি দেখতে পাচ্ছেন, একটু দেখাতে চাই, আপনি দেখেন যে পুরো এলাকাটা কিন্তু একটা ঘিঞ্জি পরিবেশে তৈরি হয়েছে। এখানে কিন্তু যদি একটু সরকারি বা বেসরকারিভাবে যদি একটু সবাই বিত্তবানরা সবাই এগিয়ে আসতো, তাহলে হয়তো বা এখানে পরিবেশটা আরও চমৎকার হতো, এবং এখানকার যারা আসতেন তারাও কিন্তু অনেকটা সুন্দরভাবে এখানে এসে তাদের পরিবারের দাফন কার্য সম্পন্ন করতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তার কাজ করা হয়েছিল কয়েক বছর আগে, রাস্তার কি অবস্থা পড়ে আছে এবং রাস্তার জরাজীর্ণ হয়ে পড়ে আছে, মানুষজন কিন্তু ঠিকভাবে আসতে পারে না। এইসব বিষয়গুলো আসলে কেউ দেখে না, কারণ যেই জায়গাটি থেকে আসলে আসলে পৃথিবীতে জন্মের পরে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণের পরে যে জায়গাটিতে আসতে হবে সেই জায়গাটি কেমন আছে আমরা কিন্তু একটাবারও কেউ খোঁজ খবর নিতে চাই না। অর্থাৎ সব কিছু মিলে আসলে বলতে গেলে মানে এতটুকুই বলতে হয়, পৃথিবীতে জন্ম নিতে গেলে স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলে আপনি যতই অর্থবান হন না কেন, যতই শক্তিশালী হন না কেন, আপনাকে ঠিক এই 3.5 হাত জায়গাটাতে আসতে হবে, এবং এই জায়গাটাতে মানে আপনি যে আসবেন, এবং এখানে যিনি আসলে যারা এই দাফন কার্য সম্পন্নের ক্ষেত্রে কবরস্থান থেকে সব কিছু করে প্রস্তুত করেন, একটু তাদের দিকেও দেখার তারা উদারত আহ্বান জানিয়েছেন। কারণ তাদের কাছে ঈদ বা কোনো আনুষ্ঠানিকতা আসলে কোনো কিছু নেই, তাদের উদ্দেশ্য একটাই, একটা মানুষের দাফন কার্য সম্পন্ন হবে এবং সেখান থেকে যে তারা হাদিটুকু পাবে এটি দিয়ে তাদের পরিবার পরিজন চলবে। তবে এটি যেন সরকারিভাবে দেখা হয়, এমনটি কিন্তু দাবি ছিল এই মজনু মিয়া সহ তার সংশ্লিষ্ট সকলেরই। তো এটাই ছিল আমার কাছে নীলফামারী থেকে এই যে কেন্দ্রীয় যে কবরস্থান তার সর্বশেষ খবর। আবু সাদ অপু, ওয়ান নিউজ, নীলফামারী।